অভিষেক ব্যানার্জি অলিখিত যুবরাজ, জাহাঙ্গীর পুষ্পা ঝুঁকেগা নাহি, পুষ্পার মতো এটাও হয়ে গেল ফুসপা। তার বাড়ির সামনে 2000 পুলিশ মোতায়েন করা থাকতো। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অত পুলিশ থাকে না। রেখা পাত্র নিজে গেছে পিঠে বানাতে, ভাবতে পারছো? রেখা আমাকে ব্যক্তিগতভাবে বলেছে তাকে কিভাবে যৌন হেনস্থা করতে হবে, সহ্য করতে হয়েছে। শুধু রেখা নয়, অসংখ্য রেখাকে। এত লড়াই, কতগুলো শাড়ি ছিঁড়েছে জানো পুলিশ, কিভাবে টানতে টানতে নিয়ে গেছে। বাড়িতে এসে থ্রেট করা। কাকলি ঘোষ দস্তিদারও বলেছেন যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তৃণমূলে। তাহলে কি দলের মধ্যে আগের থেকে সমস্যা ছিল? এই রাজ্যে একটার পর একটা মেয়ে বলা হচ্ছে যে এরা হচ্ছে খদ্দেরের সঙ্গে বিবাদ, কাউকে বলা হচ্ছে তার বয়ফ্রেন্ড ছিল কিনা। উনিও তো একজন নারী, কেন তখন আওয়াজ তোলেননি? রাজনৈতিক ইমোশনাল যেভাবেই তারা ব্যবহার করতে চান, পরমব্রত হোক বা চরমব্রত হোক, কারোর কোনো স্থান নেই। অদিতি হাজবেন্ড দেবরাজ কত লোককে ঠকিয়েছে, কত লোককে শাসিয়েছে, কত গরিব মানুষের চোখের জল ফেলেছে। তখন গরিবের কথাটা মনে হয়নি, তখন এই কথাটা মনে হয়েছে, পয়সার কথা মনে হয়েছে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাপ্পড় মেরে তো ওখানে যাদবপুরের মানুষ বার করে দিয়েছে, তাও লজ্জা হয় না এদের। পশ্চিমবঙ্গ থেকে বামে যাওয়ার কোনো রাজ্যসভায় সিট হবে না, লোকসভারও হবে না। মিলিয়ে নাও, আগামী 50 বছর, আগামী 100 বছর। আমার পিসি মুখ্যমন্ত্রী, আমি যা ইচ্ছা করতে পারি। আমি গাড়ির ওপরে উঠে নাচমকদন করতে পারি, আমার সামনে 2000 পুলিশ, পেছনে 2000 পুলিশ নিয়ে ঘুরতে পারি, বলতে পারি ডিজে বাজাবো, বলতে পারি অমিত শাহ আপনি চলে আসুন। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। দুঃখের ব্যাপার, অমিত শাহ এসেছিলেন, তারপরে শপথ গ্রহণের সময় এসেছিলেন। ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে, এইটা সিপিএম বলছে তৃণমূলকে। এরা হচ্ছে ফিশ ফ্রাইয়ের বন্ধুত্ব। এক ফিশ ফ্রাই মমতা ব্যানার্জি বিমান বসুকে খাইয়েছিলেন, সেই ফিশ ফ্রাইয়ের দাম এরা চোকাচ্ছে। পেট্রোলের দাম আবার বাড়লো। বিরোধী দল বলছে ইলেকশনের সময় এই রেটটাকে চেপে রাখা হয়েছিল ইলেকশনের রেজাল্ট বেরোবার জন্য। পুলিশ পারে, পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের এই সাহসকে আমি স্যালিউট জানাচ্ছি। যোগ্য মানুষের হাতে পড়লে না তারা কাজটা করতে পারে, তাদের তুমি পঙ্গু বানিয়ে রেখেছিলে। আজ আমাদের সাথে আছেন বাংলার বিজেপির এক অন্যতম পরিচিত মুখ, দলের মুখপাত্র এবং পলিটিক্যাল ডিবেটার। টেলিভিশন ডিবেটে তার স্পষ্ট বক্তব্য এবং সরাসরি রাজনৈতিক অবস্থানের জন্য তিনি বরাবরই আলোচনায় থাকেন। প্লিজ ওয়েলকাম কেয়া ঘোষ। কেয়া দি, ওয়েলকাম টু কেআইপিএল স্টুডিও। ধন্যবাদ। কেমন আছেন? এখন একটু ওই যুদ্ধ শেষে কি বলবো, একটা শ্রান্তি, কিন্তু প্রশান্তি। বাবা, আমার এই ছন্দমিল করছি, ভয় লাগে এখন আবার, কিন্তু মোটের ওপর ভালো আছি। আপনার ইমোশনস আমরা দেখেছি সকলে টেলিভিশনে, ভালোবাসা এটাকেই বলে। আমি সরাসরি আমার প্রথম প্রশ্নে যাচ্ছি। 4ঠা মের পর বাংলার রাজনীতিতে সাইকোলজিক্যাল সবচেয়ে বড় চেঞ্জ কি এসেছে বলে মনে হয়? মানুষ মনের কথাটা অকপটে বলতে পারছে। আমাদের ভোটের সময় বা ভোটের আগে তুমি জানো অর্পিতা, আমাদের একটা ক্যাচ লাইন ছিল যে ভয় আউট, ভরসা ইন, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে ভাবতে পারছো, অভিষেক ব্যানার্জি মানে সে হচ্ছে অলিখিত যুবরাজ। সে জাহাঙ্গীর পুষ্পা ঝুঁকেগা নাহি সব বলেছিল। তার বাড়ির সামনে 2000 পুলিশ মোতায়েন করা থাকতো। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অত পুলিশ থাকে না। সেই চোরটা অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে মানুষ বলতে পারছে চোরের বাড়ি। এটা বিজেপি সরকারে হয়েছে। মানুষ বলতে পারছে আমাদের চাকরি কই, মানুষ বলতে পারছে আমাদের টাকা কই। মানে ভাবতে পারছো যে টাকাগুলো তোলাবাজি হিসেবে তুলেছিল তৃণমূল, সেটা এখন সুর করে ফেরত দিচ্ছে যাদের কাছ থেকে তুলেছিল। তো এটা একটা চেঞ্জ। মানে আমার মনে হয় রাজ্যের মানুষ এই চেঞ্জটা, এই পরিবর্তনটা উপলব্ধি করবে বলে, বা এই পরিবর্তনটা তাদের প্রয়োজন বলে তারা এভাবে ভোট দিয়েছিলেন, এবং সেটাই হচ্ছে। এখন ভয় আউট হয়ে গেছে, মানুষের মনে ভয় নেই।
একজন খুনির আসামি, একজন দুর্নীতিগ্রস্ত, একজন বিডিও, তাকে পর্যন্ত সাধারণ মানুষ অ্যাকাউন্টেবল করছে। প্রশান্ত বর্মন, ভাবতে পারছো, একটা খুনের আসামি, তার নামে একাধিক মামলা রয়েছে। কোথায় তার সম্পত্তি, এত প্রভাব, এত প্রতিপত্তি, সে প্রশান্ত বর্মন বলো বা শানু বক্সী বলো, শান্তনু সিনহা রায় বলো বা অন্যান্য সব প্রভাবশালী নামদের বলো, এদের বিরুদ্ধে মানুষ কথা বলতে পারছে। তো এটা আমার মনে হয় সব থেকে বড় প্রাপ্তি। এই যে কেয়াদি আপনি এক্ষুনি বললেন যে জাহাঙ্গীর যে বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেই, কিন্তু সে আসল সময় রেস থেকে বাইরে বেরিয়ে গেল, এটা বলছো, সেটা কি আগের থেকেই বুঝতে পেরে গেছিল তার হারের কথাটা, নাকি কোনো প্রেসারে? না না, কিসের প্রেশার? এটা প্রেশার কুকার কোনো কিছু নয়, শুধু হারের ভয়। এটা তো ডায়মন্ড হারবার মডেল, এই ডায়মন্ড হারবার মডেল ছিল চুরির মডেল, এটা হচ্ছে তোমার ভোট রিগিং এর মডেল, এটা হচ্ছে বুথ জ্যামের মডেল। তো সেই মডেলটা তো জানে যে সেই পুষ্পা ঝুঁকেগা নেই বলার লোকটা পুষ্পা ভাগেগা, পুষ্পা ছুপেগা, তাই হলো তো। প্রথমে পলায়ন, অতঃপর তার অজ্ঞাতবাস, এবং মাননীয় হাইকোর্ট তার ওপর যে বর্ম লাগিয়েছিল, নিরাপত্তার বর্ম, সে টুক করে তুলে নিয়েছে। এবার বাছাধন টুক করে শ্রীঘরে চলে যাবে। দেখো, বন্যেরা বনে সুন্দর, আর এই জাহাঙ্গীর, শাহজাহান, এই মোগল সাম্রাজ্যের যারা যারা চোরচোট্টাগুলো, এগুলো সব রয়েছে এই পশ্চিমবঙ্গে, তারা সুন্দর কারাগারে। তো এটাই যেটা হয়েছে। এবং দেখো, এই এত বছর ধরে তুমি যেটা বলছিলে প্রথম প্রশ্নটাতে, এটারও একই ব্যাপার। ফলতার মানুষ যে কিভাবে তাদের কণ্ঠস্বর, তাদের গণতান্ত্রিক অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছিল, সেটা এবার বোঝা গেল। ভোটের এখানে যখন 29 তারিখে ভোট হয়েছিল, ফলতার মা বোনেরা বলছে আমরা ভোট দিতে পারিনি। এবারও সেই আতর লাগানো বলো, ওই কালো টেপ বলো, এগুলো সব পায়তারা কষেছিল। কিন্তু বলে না, বাবারও বাবা আছে, নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে যে নির্বাচনটাই এটা ইনভ্যালিড, নতুন করে নির্বাচন হবে। সুতরাং নির্বাচন হয়েছে, যথার্থ নির্বাচন হয়েছে, এবং যা ফলাফল হওয়া উচিত ছিল সেটা গেছে। এই মাননীয় পুষ্পা জাহাঙ্গীরকে নোটার সঙ্গে লড়াই করে তৃতীয় না চতুর্থ মোটামুটি একটা স্থানে থিতু হয়েছেন। কাকলি দস্তিদারও বলেছেন যে আমার দম বন্ধ হয়ে আসছিল তৃণমূলে। তাহলে কি দলের মধ্যে আগের থেকে সমস্যা ছিল? দেখো, আমি দম বন্ধ হয়ে আসছে কার কি আমি বলবো না। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী, তিনি যখন প্রশাসনিক বৈঠকে যান, সেইখানকার সাংসদ বিধায়কদের আমন্ত্রণ জানান, সেই মতো কাকলি ঘোষ দস্তিদারও গেছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন অভয়া চলছিল, যখন এ রাজ্যে এতগুলো দুর্নীতি হয়েছিল, যখন 26,000 ছেলে মেয়ে রাস্তায় নেমে গেছিল এক রাত্রে, কলমের একটা খোঁচায়, এবং একটা রাজনৈতিক দল, আমি সরকার বলবো না, এটা রাজনৈতিক সিন্ডিকেট বলতে পারো, কোম্পানি বলতে পারো, তাদের সৌজন্যে 26,000 শিক্ষিত ছেলে মেয়ে, আমার বাংলার ছেলে মেয়ে, তারা যখন রাস্তায় বসে পড়েছিল, তখন কাকলি ম্যাডাম কেন মুখ খোলেননি? নাকি পরমব্রতের মতো দাঁতে দাঁত চেপে তাকে সব সহ্য করতে হয়েছিল, এবং দাঁতে দাঁত চেপে তার ছেলের মুখে ভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করতে হয়েছিল? কাকলি ম্যাডাম তার এখন বোধোদয় হয়েছে, শুভনন্দন জানাচ্ছি। কিন্তু এইটুকু বলতে পারি যে যখন অন্যায় যে সহে এবং অন্যায় যে করে, উভয়েরই দোষ। কিন্তু তো সেই সময় যখন অন্যায় হচ্ছিল, অভয়া থেকে শুরু করে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, এই রাজ্যে একটার পর একটা মেয়ে, বলা হচ্ছে যে এরা হচ্ছে খদ্দেরের সঙ্গে বিবাদ, কাউকে বলা হচ্ছে তার বয়ফ্রেন্ড ছিল কি না। উনিও তো একজন নারী, কেন তখন আওয়াজ তোলেননি? কিসের জন্য দাঁতে দাঁত চেপেছিলেন? কি সহ্য করার জন্য? যাই হোক, এখন ওনার মনে হয়েছে কারণ ওনাকে ওনার সংসদে ওনার যে চিফ হুইপ পজিশনটা ছিল সেটা সরিয়ে দেওয়ার জন্য কিনা, বা ওনার মনে হয়েছে, বলেছেন ওনার শুভবুদ্ধি উদয় হয়েছে। শুভনন্দন। আপনি যে পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা এক্ষুনি এলো, আমাদের এই কনটেক্সটেই বলি। এই রে, পরমব্রত চট্টোপাধ্যায় বলেছে, এটা আমাদের সকলেরই জানা, যে আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি টিএমসি জয়েন করেছি, কিন্তু তখন তার ছেলের জন্ম হয়নি। এটা নিয়ে আপনি মন্তব্যও করেছেন, আপনার মন্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা সকলেই জানি। আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি টলিউড বা সেলিব্রিটিসরা, তারা কি ইমোশনাল লাইন, এই পলিটিক্স করতে গিয়ে তারা এটাকেই তাদের ঢাল বা তলোয়ার হিসাবে কাজে লাগিয়েছে? দুটো কথা। প্রথম কথা, পরমব্রত যেটা বলেছেন, রগড়ানি দিবস
এই সময় 2021-এ ওনার ওই রগড়ানির ফলে আমাদের অভিজিৎ সরকার ততক্ষণে মারা গেছে। আমি যেটা বলেছিলাম, আমাদের হাজার হাজার কর্মীর বাড়ি তখন লুটতরাজ শুরু হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে, বাড়ির মেয়েদের শাড়ি টেনে ধরা হয়েছে, ঠিক আছে? এই জাহাঙ্গীর, পুষ্পা, শাহজাহান, আলু বালু, কালু লালু, সবার কেষ্ট বিষ্টু সবার অনুগামীরা করেছিল, মধ্যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা করেছিল। তখন পরমব্রত তার মনে হয়েছিল খুব মজা পেয়েছিলেন উনি। তখন উনি বলছেন দাঁতে দাঁত চেপে ছেলে, আমি জানি না, উনি হয়তো ভবিষ্যৎ দেখতে পারেন, উনি ভবিষ্যৎ দ্রষ্টা, উনি ভেবেছিলেন যে 2025 সালে ওনার পুত্র সন্তান হবে এবং তার জন্য দাঁতে দাঁত চেপে উনি 2021-এ বলে ফেলেছিলেন, হতে পারে। আচ্ছা, এরপরে চলে গেল আমরা 2024 অভয়া, তখনও পরমব্রত চুপ। তখনও উনি জেনে গেছিলেন যে ঠিক 1 বছর বাদে আমার ছেলে হবে, তাই তার জন্য আমাকে দাঁতে দাঁত চেপে চুপ করে থাকতে হবে। এরপরে চলে এলো 2026, তৃণমূলের খেলা ফিনিশ। এবার যারা অভিনেতা তারা ভুলে যাচ্ছেন যে যখন মানুষের সামনে, জনতার সামনে প্র্যাকটিক্যাল আসেন তখন আর অভিনয় করলে হয় না। যখন উনি তৃণমূলের মঞ্চে গেছিলেন, তৃণমূলের ব্যাজটা লাগিয়ে, উনি কিন্তু তখন আমার প্রতিপক্ষ। আমি অভিনেতা পরমব্রত, তার একটা আলাদা পরিচিতি আছে, তার অভিনয়ের আমরা সবাই ফ্যান, আমারও খুব ভালো লাগে পরমব্রতর অভিনয়, তার নির্দেশনা খুব ভালো লাগে। কিন্তু যখন আপনি নীল সাদা গেঞ্জি পরে তৃণমূলের লোগো লাগিয়ে আপনি যখন তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, যখন আপনি সিএর বিরুদ্ধে আওয়াজ তুলছেন, কাগজ দেখাবো না, যখন আপনি বলছেন নো ভোট টু বিজেপি ক্যাম্পেনে আপনাকে আপনার অংশীদারিত্ব আমরা দেখেছিলাম, তখন আপনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ। তাই আজকে রাজনীতির যদি পালাবদল না হতো অর্পিতা, পরমব্রত দাঁতে দাঁত চিপে সহ্য করাটা আদৌ আমাদের দেখার সৌভাগ্য হতো কিনা আমার সন্দেহ আছে। সুতরাং তুমি যেটা বললে যে একটা রাজনৈতিক মানে যারা মানে কি বলবো অভিনয় আছেন, তারা রাজনৈতিক একটা হাতিয়ার। দেখো সবাই নয়, সবাই পাগলু ডান্সের মঞ্চে ওঠে না। মমতা ব্যানার্জি যখন বলছেন যে আমি আছি বলে হিন্দুরা এখানে সুরক্ষিত, তার পেছনে দাঁড়িয়ে আই এম সরি টু সে এই কথাটা ব্যবহার করতে হচ্ছে, শব্দবন্ধটা, যখন যারা দাঁত দেখাচ্ছিলেন তারা আর যাই হোক, বিজেপিতে তাদের কোনো স্থান নেই। এখন আমরা ক্ষমতায় আছি বলে, মানুষ বিপুল ম্যান্ডেট দিয়ে আমাদের এনেছে বলে, তখন হঠাৎ করে তখনও বলবেন আমরা তো দাঁতে দাঁত চেপে সহ্য করেছিলাম না। এই রকম তৎকাল যারা ভোলবদল করেন, গিরগিটিদের কোনো স্থান নেই ভারতীয় জনতা পার্টিতে। তাই রাজনৈতিক ইমোশনাল যেভাবেই তারা ব্যবহার করতে চান, পরমব্রত হোক বা চরমব্রত হোক, কারোর কোনো স্থান নেই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারিদিকে এই বিতর্ক চলছে, তাদের এই কথা ভীষণভাবে উঠছে, আপনিও জানেন। মমতা ব্যানার্জি যত না দায়ী, অভিষেক ব্যানার্জি তার ভাইপো অনেক বেশি দায়ী এই তৃণমূলের হারার জন্য। কি বলবেন? এই প্রশ্নটা আমাকে না করে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে চলে যাও, জিজ্ঞাসা করো দলনেত্রীকে যে লোকে বলছে আপনার নাকি অপত্য স্নেহ এই পতনের মূল কারণ। স্নেহ অতি বিষম বস্তু। স্নেহ ধৃতরাষ্ট্রকে অন্ধ উনি ছিলেন, কিন্তু ওই অন্ধত্বের কথা বলছি না, তিনি স্নেহে অন্ধ হয়েছিলেন। তার ফলে আমরা কি দেখেছিলাম, পুরো কৌরব বংশটা ধ্বংস হয়ে গেছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ স্নেহ, অন্ধ প্রশ্রয়, যখন উনি দেখছেন যে একটা কোম্পানি এবং তার ভাইপো যেভাবে দল চালাচ্ছে, এবং যারা পুরনো, যারা দলের সম্পদ ছিলেন এক সময়, তাদেরকে পাত্তা না দিয়ে যারা টাকা দিয়ে ক্ষমতা কিনতে পারেন তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, সেই সময় যদি তিনি মুখটা খুলতেন, হয়তো তৃণমূল বেঁচে গেলেও যেতে পারতো, বা হারতো তো বটেই, হয়তো এই লজ্জাজনক হার হতো না, একটু সম্মানটা থাকতো। তাই এই স্নেহ অতি বিষম বস্তু। চোখে কাপড় লাগিয়ে কেউ যদি অপত্য স্নেহ দেখান, তার ব্যাপার, আমাদের তো কিছু নয়। আমরা লড়েছি পশ্চিমবঙ্গের মানুষের জন্য, আমরা লড়েছি তৃণমূলের দুর্নীতির জন্য। তাই এইটুকু বলতে পারি যে অভিষেক ব্যানার্জি যে মাত্রাতিরিক্ত ঔদ্ধত্য, 50-51টা গাড়ির কনভয়, ভাবতে পারছেন? প্রধানমন্ত্রী অতগুলো গাড়িতে যায় না, এই ফেরেববাজটার জন্য যেটা যেত, তার ডায়মন্ড হারবার মডেলের জন্য, সেই গাড়িতে করে কনভয়েতে কি যেত আমি জানি না, কোন কয়লার টাকা, কোন বালির টাকা, কোন গরুর টাকা, কোন সোনার টাকা আমি জানি না, কি থাকতো আমি জানি না, কিন্তু
মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। তাই ওদের রান্নাঘরে কে কী রান্না হচ্ছে, ওদের রান্নাঘরে ওদের ওই ঢেকির যে হয় না খেলাটায়, কে ওপরে উঠলো কে নিচে নামলো, তাতে বিজেপির বিন্দুমাত্র উৎসাহ নেই জানার। ইনফ্যাক্ট মানে আশেপাশে তাদের যা নেবার্স, আশেপাশে পাড়া প্রতিবেশী, তারাই এত বেশি বীতশ্রদ্ধ, মানে তার বাড়ির সামনে রীতিমতো যাত্রাপালা শুরু করে দিয়েছে। উত্তর দিক। তার এই ক্ষোভটাকে তারা এত উত্তর দিক 14টা প্রপার্টি কিসের জন্য তুমি ভাবতে পারছো? যিনি নিজেকে এককালে সততার প্রতিমূর্তি বলতেন, অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডের তার যে আয় বহির্ভূত সম্পত্তিটা ফ্রিজ করে দিয়েছিল ইডি যখন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ওই ছেলেটা কি খাবে, ওই ছেলেটা কি চুরির টাকা খাবে? কেন সাংসদ সে বেতনে যথেষ্ট নয়? আমরা তো দুপুরবেলা ডাল ভাত তরকারি মাছের ঝোল খাই, এরা কি হিরে মণি মাণিক্য সোনা বালি গরু এইসব খায়? আমি জানি না কি খেতে লাগে একটা মানুষের। তাই যেটা যেটা হবার ছিল সেটাই হয়েছে। মাত্রাতিরিক্ত উদ্ধত্ত পুরো জায়গাটাকে, যে নিজেকে বলতো মা মাটি মানুষের সরকার, সে না ভেবেছে মায়ের জন্য, না ভেবেছে মাটির জন্য। আর মানুষকে তো কি করেছে, এই রাজ্যে চাকরি যারা করতো সরকারি কর্মচারী তাদেরকে কুকুর, যারা চাকরি করতো তাদেরকে রাস্তায়, আর সাধারণ অন্য মানুষদের তাদেরকে ভেবেছিল যে টেকেন ফর গ্রান্টেড, এরকমই হবে এরকমই হবে। হয় না। এবং এই টপিকটা, একটা টপিক নিয়ে আমি আলোচনা না করে পাচ্ছি না কেয়াদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় টপিকটা যেহেতু উঠলো, আইপ্যাক প্রসঙ্গ তো আসেই। আইপ্যাকে থেকে পুলিশ কমিশনারকে ইভেন ইনস্ট্রাকশন দেওয়া হতো যে যদি এই কাজটা না করা হয় তাহলে কালকে তোমাকে ট্রান্সফার করে দেওয়া হবে। এটা তো গণতন্ত্রের বাইরে, এটা কিভাবে সম্ভব? গণতন্ত্র সংবিধানের বাইরে। একটা সংবিধানের সরকার যদি আইপ্যাকের ওই প্রতীক জৈনের বাড়ি বা তোমার ধরো ওই সেক্টর 5-এর কোম্পানি থেকে চলতো, তাহলে মমতা ব্যানার্জি দরকার কি ছিল? কিন্তু চলতো তো বটেই। তা না হলে মমতা ব্যানার্জি তড়িঘড়ি করে ছুটে গিয়ে ওই সবুজ রঙের ফাইলটা নিয়ে উনি ডাকাতি করে বেরিয়ে আসতেন না। ওটা তো চুরি ছিল না, 5 জনের বেশি গেলে সেটা ডাকাতি বলে, সে ডাকাতিটাই করেছিলেন। এবং আমি যারাই তৈরি করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই। ফাইল চোর গানটা একেবারে মানে মানে কী বলবো, অক্ষরে অক্ষরে সত্যি। যারা তৈরি করেছেন তাদের ক্রিয়েটিভিটিকে আমার প্রণাম। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে শ্রী শ্রমিক ভট্টাচার্যের একটা পোস্ট নিয়ে ভাইরাল হয়েছে, ভালো টিএমসি রার জন্য আমাদের দরজা খোলা থাকবে। এই কথাটা নিয়ে কিন্তু তুমুল বিতর্ক হয়েছে। তার মানে কি একটা সময় যারা অন্য বিজেপির এগেনস্টে ভোকাল করতো তারা আজকে অন্য কথা বা অন্য সুরে গাইছে বা চুপচাপ আছে, সেটা কি মানুষ মেনে নেবে তাদের যদি আবার বিজেপিতে নেওয়া হয়? যেটা শ্রমিকদা বলেছেন আমার মনে হয় উনি অন্যভাবে বলেছেন। উনি বলেছেন যে যারা কোনো জোচ্চোরের জায়গা ভারতীয় জনতা পার্টিতে নেই, কিন্তু দেখো তোমার পাকেও তো পদ্ম ফোটে, তো সেরকম যদি কোনো পদ্ম, বিশেষ করে যারা একদম নিচু তলার কর্মী হতে পারেন, যারা দীর্ঘদিন, আমরা কি নিয়ে নিই, আমরা 2024-এ তাপস রায়ের মতন মানুষ এসছেন। আমি শুভেন্দুদার কথাটা, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানে এখনও অভ্যেসটা হয়নি আমার, শুভেন্দুদা আমাদের দাদা বলে অভ্যেস, তো মানে দাদাই, উনি একেবারেই দাদাই। তো তাপসদা এসছেন 2024-এ, তাপসদার মতো একটা ক্লিন ইমেজ। শিলভদ্রদা এসছেন আমাদের, তার আরও অনেক আগে এসছেন আমাদের দলে, একটা ক্লিন ইমেজ, স্বচ্ছ ইমেজের একটা মানুষ। তো যারা এসছেন এবং যাদের ক্ষমতায় না আসতে পেরেও, যাদের অক্সিজেনের অভাবে যারা ছটপটানি করেননি, তুমি এদেরকে তো, এবং ভারতীয় জনতা পার্টির যে আমাদের আদর্শ বলো, নীতি বলো, তার সাথে সম্পৃক্ত হয়েছেন বহু মানুষ। তারা বললাম না ওই মানে কি বলবো, যে পায়ে এসছিলেন ধুলো পায়ে তারা বিদায় হয়ে গেছে, আপদ বাঁচা গেছে। যারা এসছেন বা যারা নিজেদের, যদি তাদের মনে হয় যে আমরা দলে এসে একজন সাধারণ কার্যকর্তার মতন কাজ করব, মাননীয় শ্রমিকদা যদি বলে দিয়ে থাকেন, তাহলে সেটাই আমার পার্টি স্ট্যান্ড, তাদের আহ্বান জানাবো। কিন্তু কোনো চোর, মানে জোচ্চোর, লম্পট, লুটেরা, তাদের কোনো স্থান নেই ভারতীয় জনতা পার্টিতে। 1.5 বছর ধরে যে মেট্রো জোটের কাজ আটকে ছিল, 120 ঘন্টায় সেটা হয়ে গেল। তার মানে আগের সরকার কি তাদের সদিচ্ছার অভাব ছিল নাকি ইচ্ছাকৃত ডিলে? ইচ্ছাকৃত। সদিচ্ছা কিসের? ইচ্ছেটাই তো ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কারণে করেনি। একটা করলে আরে বাবা লোকে তো এখন জয় মোদি বলবে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করবে। মানে একজন মুখ্যমন্ত্রী কতটা হিংসুটে হতে পারেন ভাবতে পারছেন? মানে কীরকম হিংসুটে, মানে হয় না আমাদের ধরো ওই স্কুলের বাচ্চারা, না বাবা আমি তো ওকে ওই টিফিনটা দেবো না,
বা আমি ওকে ওই ধরো তোমার কাছে একটা জামা আছে, তোমার স্কুলের প্রোগ্রামে তোমার বন্ধুরা দিবি আমাকে, না আমি দেবো না, দিলে তো তোকে ভালো লাগবে, লোকে তোকে ভালো বলবে। মানে এইরকম, মানে এরকম যে গাছে বসে উনি যে ডালটা কাটলেন, তার ফল কি হলো? ভবানীপুরে হার, নন্দীগ্রামে 2021, ভবানীপুরে 2026, দু জায়গায় হার। মানুষ জবাব দিয়েছে। মানে শুধুমাত্র নিজের রাজনৈতিক, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য একজন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে তাদের সুযোগ সুবিধা সুখ সব থেকে স্বাচ্ছন্দ্য সব কিছু থেকে বঞ্চিত রেখেছিল। সামান্য কয়েক ঘন্টার কাজ উনি দেবেন না? ভাবতে পারছো কি অবস্থা, কি এটা মানে দুর্নীতি পরায়ণ বলবো না, সংকীর্ণ বলবো না, কি আমি মানে আমার কাছে আর অ্যাডজেক্টিভ হারিয়ে যাচ্ছে, হিংসুটে বলবো। তো কোনো সদিচ্ছা টদিচ্ছা না, প্লেন হিংসের কারণে হয়নি। ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা মাত্র কয়েক ঘন্টায় আমরা করে দেখিয়ে দিয়েছি যে এইভাবেই কাজটা হয় এবং পশ্চিমবঙ্গে এইভাবেই উন্নয়ন হবে, মানে এইভাবেই চাকরি হবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো বেসিক আমাদের প্রয়োজন, সেগুলোর দিকে নজর দেবে অত্যন্ত সংবেদনশীলভাবে আমাদের সরকার। 7 লাখ ভোটে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছে, হ্যাঁ, ওটা ফালতু কথা। সেখানে অ্যাসেম্বলিতে এই ধরনের হার, তাহলে কি ডায়মন্ড হারবার মডেলটা কি হারবার মডেলই হয়ে গেল? পিসি যখন মুখ্যমন্ত্রী থাকে, ভাইপো তখন স্বাভাবিকভাবে, উনি আমাদের কপাল ভালো, উনি 7 লাখে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন, 7টাকে যে 70 করেননি, আমাদের কপাল ভালো, করতেই পারতেন, কি হয়েছে তাতে? আমার পিসি মুখ্যমন্ত্রী, আমি যা ইচ্ছা করতে পারি, আমি গাড়ির ওপরে উঠে নাচনকদন করতে পারি, আমার সামনে 2000 পুলিশ, পেছনে 2000 পুলিশ নিয়ে ঘুরতে পারি, আমি ঝুঁকেগা নেই সালা বলতে পারি, ডিজে বাজাবো, বলতে পারি অমিত শাহ আপনি চলে আসুন 4 তারিখে 12টার পরে না 4টের পরে টাইম লাইন দিয়েছিলেন। দুঃখের ব্যাপার, অমিত শাহ এসেছিলেন তারপরে, শপথ গ্রহণের সময় এসেছিলেন অমিত শাহ, এসেছিলেন তারপরে, যেদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করবেন সেদিন এসেছিলেন। ভাইপোমনি কোথায় ছিল জানি না। তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে ডায়মন্ড হারবার মডেল, যেটা 29-এ করে দেখাবো, যে এই যে একটা মানে ফেরেববাজের সরকার, ফেরেববাজ একটা মানুষ, তিনি নিজে ভোটে কিভাবে চুরি করেছেন, এইটা পরে ম্যানেজমেন্ট ক্লাসে পড়ানো উচিত। আমি তো অনুরোধ করব যে ভোট রিগিংয়ের আদর্শ উদাহরণ ডায়মন্ড হারবার মডেল, মানুষকে ধমকানোর আদর্শ উদাহরণ ডায়মন্ড হারবার মডেল, মানুষকে নিজের ঘর ছাড়া করার আদর্শ উদাহরণ ডায়মন্ড হারবার মডেল। আপনারা বলছিল পুষ্পা এখন ফুসপা হয়ে গেছে। এখন তো বুলডোজার অ্যাকশন শুরু হয়েছে, যত ইললিগাল টিএমসি লিঙ্কড ইললিগাল কনস্ট্রাকশন ভেঙে দেওয়া হচ্ছে। এতদিন এর কারা প্রোটেকশন করে গেছে? আমি এক লাইনে উত্তর আগে দিই। যিনি বলেছেন 294টি কেন্দ্রে আমি প্রার্থী, আমি মুখ, তিনি, তার আশকারা, তার প্রশ্রয় এই কাণ্ডগুলি ঘটেছে। ভালো হলে ওনার ক্রেডিট, তাহলে খারাপ হলে তোমার ক্রেডিট নয় কেন? তুমি যখন ভালোটাও গ্রহণ করবে, তার সঙ্গে খারাপটাও গ্রহণ করতে হবে। মেরা গম ভি লে যা, মেরা খুশি ভি লে যা যখন হবে, তখন মেরা দুঃখ মেরা সুখ সব লে যা, এরপরে জেলে যা সেটা আলাদা কথা। সুতরাং তোমার সব কথার একটা উত্তর। ভাবতে পারছো, মানে এইখানে তিলজলাতে যিনি বিধায়ক, উনি বলছেন আমি জানি না। আচ্ছা, ওনার ছেলের যে ওয়ার্ড ফায়াজ খান, উনি বলছেন আমি জানি না। তো জানেটা কে? লোকাল দাদারা। কাউন্সিলরের কাজ কি? খালি ওই বেআইনি নির্মাণের টাকাটা পকেটস্থ করে নিজের 25 রেখে বাকি 75 কালীঘাট বা ক্যামাকচটে পৌঁছে দেওয়া? এটা কি তাদের মডেল? জানেটাকে, অ্যাকাউন্টেবল কে? নাকি মেয়র, যিনি কলকাতাকে নাকি সেবা করতে না পেরে যখন হাজতবাস হয়েছিল, যখন তাকে নিজাম প্যালেস ধরে নিয়ে গেছিল, হাউ হাউ করে কাঁদছিলেন, বাছারে আমার, মানুষের সেবা করতে পারছিলেন না। ওটা মানুষের সেবা না আপন সেবা আমি জানি না। অ্যাকাউন্টেবল হচ্ছেন এই ব্যক্তিটি যার নাম মমতা ব্যানার্জি, খুব স্পষ্ট করে বলছি,
কারণ উনিই বলেছিলেন আমি মুখ, যদি তুমি প্রার্থীরও মুখ হও তার দুর্নীতিরও মুখ তুমি। তৃণমূলের আমলে একের পর এক ইলিগাল কনস্ট্রাকশনের সময় সিপিএমকে রাস্তায় নামতে দেখা যায়নি প্রতিবাদের জন্য, কিন্তু এখন তপসিয়া তিলজলায় কিন্তু সিপিএমকে দেখা যাচ্ছে ইলিগাল কনস্ট্রাকশনের এগেনস্টে এসে রাস্তায় প্রতিবাদ জানাতে। ইভেন কি অদিতি মুন্সি এবং দেবরাজের ক্ষেত্রেও আমি বলছি, শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও আদালতে তাদের সাপোর্ট করতে দেখা যাচ্ছে। মানুষ এটাকে ডাবল স্ট্যান্ডার্ড তো মনে করতেই পারে। তুমি শোলে দেখেছো অর্পিতা? নিশ্চয়ই দেখেছো, তোমার দর্শকরাও দেখেছেন। তাদের জন্য একটা গান মনে করিয়ে দিই, ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে। হ্যাঁ, ছোড়েঙ্গে দম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে, এইটা সিপিএম বলছে তৃণমূলকে, ঠিক আছে? বা এটাও বলতে পারে আজা আজা মেহু প্যার তেরা, এরাও ওরা বলতে পারে। পরের লাইনটা ওদের জন্যেই খাটে। সুতরাং এরা হচ্ছে ফিশ ফ্রাইয়ের বন্ধুত্ব। এই ফিশ ফ্রাইয়ে যে কী নুন ছিল আমি জানি না, যে গুণ গাইতে 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 সিপিএম তারা একটু টায়ার্ড হচ্ছে না। সিপিএম তারা গুণ গেয়েই চলেছে। এক ফিশ ফ্রাই মমতা ব্যানার্জি বিমান বসুকে খাইয়েছিলেন, সেই ফিশ ফ্রাইয়ের দাম এরা চোকাচ্ছে। আসলে বামেরা হচ্ছে তৃণমূলের পরম বন্ধু, চরম বন্ধু, মানে কি বলবো, বেশরম বন্ধু। আজকে আমাকে ছন্দমিলই পেয়েছে মনে হচ্ছে, জানো তো? মানে আমি এখন ওই একজন ছন্দমিল উনি করতেন, তো আমরাও তো কম্পিটিশন দিতেই পারি, বলো? খুব খারাপ করছি না বোধহয়। যাই হোক, তো বিষয়টা হচ্ছে মানে এদের দ্বিচারিতাটা আমি তোমাকে বলছি। পশ্চিমবঙ্গে বলছে তৃণমূল খারাপ, দিল্লিতে তৃণমূল ভালো। দিল্লিতে আমরা দেখেছি প্রকাশ কারাটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা সীতারাম ইয়েচুরি, স্বর্গীয় সীতারাম ইয়েচুরি, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সে কত খোশ গল্প। ওই দিল্লিতে মালাই আর বাংলায় লড়াই, বাংলার মানুষ ওদেরকে অকাত বুঝিয়ে একটা সিট দয়া করে দিয়ে দিয়েছে, একটা। ওদের ওইটুকুই প্রাপ্য, এর বেশি করে প্রাপ্য নয়। ওইটুকুও বেশি দিয়েছে আমি মনে করি, ওইটুকুই ওদের প্রাপ্য। বি টিমের কেন দরকার? এ টিম তো 80টা পেয়ে গেছে। কিন্তু তার সঙ্গে একটা কথা বলতে চাই, যারা বলে না যে আমরা এই তৃণমূল চুরি করেছে, অন্যায় করেছে, ওই যখন গার্ডেন রিচে বাড়ি ভাঙা পড়েছিল যে তৃণমূল লাগাতার তারা এই লাইসেন্স মানে যেটা দেয়নি, অন্যায়ভাবে বাড়ি তৈরি হয়েছে। আমার তো এখন জানতে ইচ্ছা করছে, কারণ গুরুদেবটা তো বামেরাই ছিল, বামেদের সময় থেকে শুরু হয়েছিল এটা। বামেরা এখন এর বিরুদ্ধে যাবে কি করে? তখন তৃণমূল তো ওদের যদি ঝুলি উপুর করে দেয় তাহলে অনেকগুলো বেড়াল চলে আসবে, তখন বাম আমলেরও বেড়াল চলে আসবে। সেই জন্য এক। আর দ্বিতীয় হচ্ছে ওই যে বললাম তোমাকে ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে, দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে খুব ইন্টারেস্টিং, বামেদের স্বভাবই এটা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গরু বিকাশ বলে লোকজন, ওই তো থাপ্পড় মেরে তো ওখানে যাদবপুরের মানুষ বার করে দিয়েছে, তাও লজ্জা হয় না এদের। ভেবেছিল রাজ্যসভাটা চলে গেলে আর তো হবে না, পশ্চিমবঙ্গ থেকে বামেদের আর কোনো রাজ্যসভায় সিট হবে না, লোকসভারও হবে না। মিলিয়ে নাও, আগামী 50 বছর, আগামী 100 বছর হবে না। তো এরপরে ভেবেছিল বিধায়ক ফিধায়ক হয়ে এটা আবার এইসব শেয়ানাগিরি করবে, হয়নি। যে যাকে তার প্যানেলিস্টরা যারা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে তারা ঘাম রক্ত শ্রমিক এত বড় বড় কথা বলে, অদিতি হাজব্যান্ড দেবরাজ কত লোককে ঠকিয়েছে, কত লোককে শাসিয়েছে, কত গরিব মানুষের চোখের জল ফেলেছে, তখন গরিবের কথাটা মনে হয়নি, তখন প্রলিতারিয়েত, তখন এই কথাটা মনে হয়েছে, পয়সার কথা মনে হয়েছে না? হরগোবিন্দ দাস চন্দন দাসটাকে ওদের কমরেড ছিল। চিন্তা করো এদের দ্বিচারিতাটা, অসভ্যতামিটা। কি করলো? ওদেরই একজন কমরেড যিনি লোকসভায় ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি ওদের খুনির হয়ে মামলা লড়ছে। তো এই জন্যেই বামেরা এখন এই মুহূর্তে, আমার একটাই আনন্দের কথা অর্পিতা, সারা ভারতবর্ষ এখন বামমুক্ত। ত্রিপুরা থেকে আমরা তাড়িয়েছিলাম, আর কেরল থেকেও চলে গেছে। বামেরা পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে কোনোদিন ফিরতে পারবে না, কোথাও ফিরতে পারবে না। কিন্তু কেয়াদি ফলতায় অনেকটা বড় ডিফারেন্সে হলেও সেকেন্ড পজিশনে কিন্তু সিপিআইএম রয়েছে। বিরোধী দল হিসাবে অনেকে বলছে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, হয়তো সিপিআইএম আসবে বিজেপির বিরোধী দল হিসাবে। দেখো, আমি না আজকাল টিয়া পাখি নিয়ে বসি না, হ্যাঁ, মানে আজকাল না, কোনোদিনই বসি না।
আর আমি একটা রাজনীতির একজন ছাত্রী, পার্টি যা কাজ দেয় কাজ করি। ঘরোয়া কাজ কিছু করতে পারি না, সেটা আলাদা কথা, কিন্তু আমি টিয়া পাখি নিয়ে বসি না। ভবিষ্যতের কথা আমি বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে বামেরা যারা হাসছে ওরাও ভালো করে জানে আমি নিজে বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থী হয়েছিলাম বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। সেখানেও বামেরা দ্বিতীয় হয়েছিল, আমি তৃতীয় হয়েছিলাম। কেন জানো? ওখানেও ভোট কিন্তু নামে ভোট হয়। ঠিক যেখানে এই ফলতাতেও যারা ভোট দিয়েছে ওই 30,000 40,000 তৃণমূলের মমতা ব্যানার্জির কোর দুধেল গাই তাদের ভোটটা শিফট করেছে সিপিএমকে। আজ যদি পুষ্পা জাহাঙ্গীর ওখানে কন্টেস্ট করতো, হারতো, দ্বিতীয় হতো। তো মমতা ব্যানার্জির যে দুধেল গায়ের ভোট, তারা যারা সুবিধা নেয়, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য লাইন দিচ্ছে, যারা যুবশক্তি কার্ডের জন্য লাইন দেবে, তারা কিন্তু তাদের যে মনে হয়েছে তাদের যে মসিহা যে কোনো কারণেই হোক তাকেই ভোট দিয়েছে। যেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, নন্দীগ্রামেও তাই বলেছেন যে কোনো মুসলমান তারা ভোট দেয়নি, তারা এখানে হচ্ছে এক জিনিস হয়েছে। তাই বামেরা অত লাফালাফি করার দরকার নেই। সেই তো একটা বোধহয় কি পৌরসভা টৌরসভা পেজ কি লাফালাফি, তাহেরপুর পৌরসভা, খুব ভুল না করলে। লাফালাফি মানে অষ্টম বামফ্রন্ট সরকার এসে গেল বলে এমন ভয়ঙ্কর অবস্থা। তারপরে যাই হোক, অষ্টম বামফ্রন্ট সরকার তো এলো না, কিন্তু তারা মানে আরও তাদের আসার স্বপ্নটা আরও যে খান খান হয়ে চুরমার হয়ে গেল সেটা বোঝা যাচ্ছে। রিসেন্টলি দুটো ছবি নিয়ে ভীষণই চর্চায় উঠেছে, একটা নায়ক আর একটা হচ্ছে গাব্বার। টিএমসির এই স্ট্রং ম্যান অ্যারেস্ট হওয়ার পর মানুষ বলছে এতদিন কি সকলে অন্ধ ছিল? একটা ঘটনা আমার খুব মানে মজা লাগছে। সে কোন আকাশ সিং, সে আকাশ বাতাস কোথায় বিচরণ করেন আমি জানি না। সেটাকে হাওড়ার এত বড় মস্তান, তার ইনস্টাগ্রাম টিকটক অনেক কিছু দেখলাম। ওই পুষ্পার মতো এটাও হয়ে গেল ফুসপা। আমরা দেখলাম তাকে রীতিমতন হাফ প্যান্ট পরিয়ে তাকে পুলিশ প্যারেড করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ পুলিশ পারে, পশ্চিমবঙ্গের পুলিশ, তাদের এই সাহসকে আমি স্যালিউট জানাচ্ছি। প্রবলেম ছিল যোগ্য মানুষের হাতে পড়লে না, যে কোনো তুমি প্রাতিষ্ঠানিক ডিভিশন বলো না কেন, তারা কাজটা করতে পারে। তাদের তুমি পঙ্গু বানিয়ে রেখেছিলে, তাদের তুমি মানে ঠুঁটো বানিয়ে রেখেছিলে, তাই তারা কাজ করতে পারেনি। তা না হলে ভাবতে পারছো যে উড়ন্ত লুঙ্গির ঝুলন্ত লাথি যে পুলিশ খেয়েছিল মমতা ব্যানার্জির সরকার, সেই মানুষের বাড়িতেই ওই টিকিয়াপাড়ার ঘটনা তোমার মনে আছে? কোভিডের সময় মমতা ব্যানার্জি সেই যাকে অ্যারেস্ট করেছিল তার বাড়িতে রেশন পাঠানো হয়েছিল, চাল আলু আটা ডাল তেল। মানে তুষ্টিকরণটা এত ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছিল, মানুষ কিছু কথা বলার সাহস ছিল না, প্রশাসনের কোনো সাহস ছিল না। আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি নামটা তো বলতে পারি, মানে এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, একজন ডাক্তার, অত্যন্ত প্রথিতযশা ডাক্তার, তিনি একটা বেসরকারি জায়গার সঙ্গে যুক্ত আছেন। তিনি আমাকে বলেছিলেন যে তার ওখানে এরকম একজন তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী, এবং তিনি কাকতালীয়ভাবে দুধেল গাই সেই দুষ্কৃতিটা, সে কোথাও একটা এরকম বোধহয় তোলাবাজি এসব করতে গিয়ে একটা কোনো গ্রামে, হিন্দু গ্রামে ঢুকে কিছু করতে গেছে, সেখানে মানুষ তাকে বেঁধে রেখেছিল, হয়ে গেল, তাকে থানা থেকে গ্রেপ্তার করতেই হয়েছে, থানার কিছু করার নেই। তাকে সেই বেসরকারি হাসপাতালটাতে নিয়ে এসেছে, এবং সেই চোটটা সে কলা রুচিয়ে বলছে, বলে আমার নামে যা ইচ্ছে এদের নামে কেস দিয়ে দিন, আমাকে দেখিয়ে দিন, আমি খুব অসুস্থ, আমাকে খুব মারধর করেছে। অথচ তাকে কিছু করে তাকে বেঁধে রেখেছিল, কারণ ওরকম চোরকে তারা পুলিশের হাতে তুলে দেবে বলেছিল আমার কিছু করার ক্ষমতা নেই এখানে, আপনার পুলিশের আমাদের মাথার উপর দিদি আছে। মানে আইন শৃঙ্খলাটা কোন জায়গায় চলে গেছিল বুঝতে পারছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তারা যে কাজটা করছে, বা প্রশাসনিক যারা রয়েছেন তারা যেটা করছেন, সেটা তুমি বুলডোজার বলো বা তুমি থ্রেট কালচার বলো, সব কিছুর বুলডোজার আসবে, থ্রেট কালচারের অবসান ঘটবে। এটা নতুন পশ্চিমবঙ্গ। টিএমসি টলিউড
টোটাল ফ্লপ। কি মনে হয় যে টলিউডের সাপোর্ট কি এবারে টিএমসির জন্য, হারের জন্য আশীর্বাদের থেকে অভিশাপ বেশি ছিল? দেখো, টলিউডের আশীর্বাদ বা অভিশাপের কোনো ব্যাপার নয়। শিল্পী, আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে কাকতালীয়ভাবে বা যেভাবেই হোক, আমি 2-3টে ফিল্মে আমাকে নিয়েছিল। কেন নিয়েছিল আমি জানি না এখনও, কিন্তু নিয়েছিল। তো সেই সূত্রে আমি জানি যে দেখো, প্রতিটা শিল্পীর, প্রতিটা মানুষের ফর দ্যাট ম্যাটার একটা রাজনৈতিক পরিচয় বা একটা ইনক্লিনেশন থাকুক, কিন্তু তার জন্যে তোমাকে আমি বসংবোধ করে রাখবো, মানে আমার এখানে জহুজুরি না করলে, আমার এখানে তুমি হাজিরা না দিলে তুমি কাজ পাবে না, এটা কি ধরনের কথা? আমরা বলছি তোমার যে কোনো রাজনৈতিক মতবাদ থাকতে পারে, তোমাকে জয় শ্রীরাম বলতে হবে না, তুমি নিজের মতো কাজ করো। কিন্তু ওই হঠাৎ রাত বেলা 12টার সময় জয় বাংলা আর বিকেল 4টের সময় জয় শ্রীরাম যারা করেছে তাদের কোনো জায়গা নেই, এটুকু বলতে পারি। নিজেদের শিল্পীর স্বাধীনতা থাকুক আমার মনে হয়। এবার তুমি যখন এই প্রশ্নটা করলে, আমাকে একটা কথা তোমাকে বলতেই হবে। দেখো, টলিউডের কথা আমি জানি না, কিন্তু টালিগঞ্জের লোকরা যে মেসি নিয়ে যে ম্যাসাকার করা, আমাদের চরম বিশ্বাসবাবুদের, তাদের যে চরম শিক্ষা দিয়েছে, এটুকু বলতে পারি। এবং যারা দেখছেন টালিগঞ্জের ভোটার যারা, তাদেরকে আমার প্রণাম। সাধারণ মানুষ উত্তর দিয়েছিল সেই সময় যে এখন যা করলে ভোটার সময় বিশ্বাস ব্রাদার্সদের আমাদের উত্তর দিয়ে দেবো, সেটাই করেছে মানুষ। যে অসভ্যতামে নির্লজ্জতা দেখেছিল দুটোরই, মানে একজন বসু একজন বিশ্বাস, এই দুটোই যা করেছিল দুটোই হেরেছে মানুষ। মেসি মানুষের একটা আবেগ, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা, তাদের ভাবতে পারে তাদের হয়তো পুরো মাসের মাইনেটা তারা দিয়ে দিয়েছে মেসির টিকিটের জন্য। আর সেগুলোকে এরা কি ভয়ঙ্করভাবে তারা পুরো ম্যাসাকার করে দিল। মেসি মনে হচ্ছে যেন ওর পাড়ার ক্লাবের পল্টু কাঁধে হাত দিয়ে ছবি তুলছে। কিভাবে এরা নিজেদের, মানুষ জবাব দিয়ে দিয়েছে। এটাতে আমি খুব খুশি। টলিউড তারা যদি নিজেদের সত্যি দখল মুক্ত করতে চায়, আমি দাঁতে দাঁত চিপে ভদ্রলোকের কথা বলছি, আমি সাধারণ মানুষভাবে বলছি, প্রত্যেকে সৃজিত হতে পারেন, কৌশিক গাঙ্গুলি হতে পারেন, প্রত্যেকেরই নিজের নিজের স্ট্রাগল স্টোরি আছে, হতেই পারে। কারণ টলিউড কিভাবে প্রভাব বিস্তার করেছে, বিশ্বাস ব্রাদার্সরা কিভাবে দিনের পর দিন মানে পুরো ফেডারেশনটাকে তারা কার্যত করায়ত্ত করে রেখেছিল, বিভিন্ন গিল্ডে নিজেদের মানুষ বসিয়ে রেখেছিল, সেটা যখন যত শুনছি তত ভয় লাগছে। তো যাই হোক, টলিউডেও তারাও ভালো ছবি তৈরি হোক আমাদের এখানে যে এক মানে মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে হারানো গরিমা, সেটা ফিরে আসুক, দিনের শেষে এটা কামনা করি। এই প্রশ্নটা না করলেই নয় কেয়াদি, পেট্রোলের দাম আবার বাড়লো, লাস্ট 10-12 দিনের মধ্যে প্রায় 4 বার হাইক হলো। বিরোধী দল বলছে ইলেকশনের সময় এই রেটটাকে চেপে রাখা হয়েছিল ইলেকশনের রেজাল্ট বেরোবার জন্য। দেখো, যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এইসব কথা বলেন, আমি তাদের প্রশ্নের উত্তর দিতে চাই না। তাদের জানা উচিত যে ইউপিএ আমলে, যখন মনমোহন সিংয়ের আমলে, সেই সময় পেট্রোল এবং মানে ডিজেলের প্রাইসের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের উপর থাকে না, কারেক্ট? আমরা বারবার বলেছি যে ঠিক আছে, জিএসটির কমিশন অ্যাপে আমরা বলেছি জিএসটি লাগু করা হোক। মমতা ব্যানার্জি করেননি তখন, কারণ উনি জানেন জিএসটি লাগু হলে ইনকাম কমে যাবে। উনি যে পরিমাণ পশ্চিমবঙ্গে মানুষদের থেকে সেস আদায় করতেন, সেটা পাশের রাজ্য অন্যান্য রাজ্য ছিল না। এইবার চলে এসে তুমি যেটা বলছো, আমরা সবাই জানি যে ইরাকে সেখানে কী ভয়ঙ্কর অবস্থা চলছে, এবং হরমুজ প্রণালীতে সেখানে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তুমি আমাকে ভক্ত বলতে পারো, আমাকে চাড্ডি বলতে পারো, আমাকে বাড্ডি বলতে পারো, কি গাড্ডি বলো, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু এটা নরেন্দ্র মোদি বলেই আমরা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রদেশে আমরা কুশনিংটা পেয়েছি। ওই গাড়ির শক অ্যাবজর্বার থাকে, জানো তো, খুব ধরো খানাখন্দ রাস্তাতে তোমার অতটা জার্কিং লাগে না, কারণ গাড়ির শক অ্যাবজর্বারটা অনেকটা শুষে নেয়। কেন্দ্রীয় সরকার গত এত দিন যাবৎ আমাদের সেটা বুঝতে দেয়নি। তুমি অন্য যারা বড় বড় সব দেশ,
তুমি চায়না বলো, জাপান বলো, অস্ট্রেলিয়া বলো, ইউরোপ বলো, আমেরিকা বলো, সেখানে তেলের দাম ন্যূনতম 1.5 গুণ বেড়েছে, 1.5 গুণ। যদি 100 টাকা হয়ে থাকে সেখানে 150 টাকা হয়ে গেছে। সেখানে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কত বাড়ছে? কখনো 2 টাকা, কখনো 3 টাকা, এবং সেটাও বাড়ছে এই মুহূর্তে। কিন্তু পরবর্তীকালে আমি দৃঢ় বিশ্বাস আমার সরকারের উপরে যে তারা মানুষের জন্য এটাকে আবার নর্মালি আনার আবেদন করবেন। আচ্ছা, গ্যাস কি একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেল, হাহাকার, গ্যাস নেই। আর তুমি বলো তো, তুমি রান্নার গ্যাস আবেদন করে কতদিনের মধ্যে পেয়েছো? আমি খুব কুইকলি পেয়ে গেছি। সবাই তাই পেয়েছে, কিন্তু হাহাকার। মমতা ব্যানার্জি দেখলো যে আমার তো হার অনিবার্য, চলো গ্যাস নিয়ে একটা, এতদিন গত 15 বছর পশ্চিমবঙ্গের মানুষকে গ্যাস দিয়ে এসছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে 15 বছরের আগে 15 বছর ধরে মানুষকে গ্যাস দিয়ে এসছেন। যাওয়ার আগে ভাবলেন এবার আমি গ্যাস নিয়ে একটু কিছু মানে কি বলবো, হাঁটাহাঁটি করি, একটু প্রতিবাদ জানাই। ওনার গ্যাসটাও মানুষ ধরে ফেলেছে, তাই গ্যাস নিয়ে ওনার যে মানে কি বলবো আমি জানি না, সেটাও লোকে খায়নি। আচ্ছা, একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি। একটা লাইন, মমতা ব্যানার্জি হেরে যাওয়ার পর বাপি বাড়ি যা। একটা বিগেস্ট রিজন বিহাইন্ড টিএমসি লস। চুরি এবং ভাইপো, দুটো কারণ বললাম। বাংলার রাজনীতিকে কোন ফেজটা বেশি চেঞ্জ করেছে, শ্রী নরেন্দ্র মোদী না শ্রী শুভেন্দু অধিকারী? নরেন্দ্র মোদী আমাদের বটবৃক্ষ, সেই গাছের একটা শাখা হচ্ছেন শুভেন্দু অধিকারী। তো কোনো ফেজ নয়, নরেন্দ্র মোদী আমাদের মাথার উপর আছেন, ওই ফেজটাই সব চেঞ্জ করেন। একজন সেলিব্রিটি যে পলিটিক্সে আসা নিয়ে পার্সোনালি আপনি ভীষণভাবে সারপ্রাইজ বা শকড হয়েছে। ওই দিদি নাম্বার 1 না কি ছিল না, ওই কি টক দুধ টু এইসব কিছু ছিল, শিল্প দেখছিলাম আমরা, বিড়ির ধোঁয়াতে শিল্প। ওই একজন টিএমসি লিডার যাকে বিজেপি ফিউচারে নিতে পারে। টিএমসি লিডার বিজেপি নিতে পারে এটা তো আমি বলতে পারবো না ভাই, কিন্তু এটুকু বলতে পারি চোর জোচ্চোর লুটেরা ফেরেববাজদের কোনো জায়গা নেই। আর একটা কথা, শেষ কথাটা বলে দিই, যাকে ইচ্ছা হয়তো পার্টি নিতে পারে, এটা দলের ব্যাপার, পিসি আর ভাইপোকে নেবে না, এটুকু বলতে পারি। বিজেপির বিগেস্ট চ্যালেঞ্জ এত বিপুল পরিমাণের যে ধার, প্রতিটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার মাথায় আনুমানিক 70 থেকে 75 হাজার টাকা ধার, বিনা কারণে একটা মানুষের বেখায়ালির জন্য, খেলামেলা মৎসবের জন্য। সেই ধারকে মিটিয়ে পশ্চিমবঙ্গকে ঠিক ট্র্যাকে আনা, এই অর্থনীতির যে ঘাটতিটা, সেটা সবথেকে বড় চ্যালেঞ্জ। আরজিকর ইস্যু আর সন্দেশখালি ইমোশনালি কি বাংলার রাজনীতিকে হিট করেছে বা চেঞ্জ করেছে? অবশ্যই করেছে। অন্তত বাঙালি তারা প্রমাণ করে দিয়েছেন যে বাংলার মেয়ের ওপরে, সে রেখা হোক বা আমার বোন অভয়া হোক, মেয়েদের ওপর হওয়া অপমান, অত্যাচার, তাদেরকে নেম শেম করা, এটা বাংলার মানুষ মেনে নেয়নি। বলছে যে রেখা পাত্র নিজে গেছে পিঠে বানাতে, ভাবতে পারছো? রেখা আমাকে ব্যক্তিগতভাবে বলেছে তাকে কিভাবে মানে যৌন হেনস্থা সহ্য করতে হয়েছে। শুধু রেখা নয়, অসংখ্য রেখাকে। তো যারা এদের অসম্মান করেছে, বাংলার মেয়েরা, বাংলার মানুষ অন্ধকুল। কারণ অভয়া তো কারোর বাড়ির মেয়ে, রেখাও তো কারোর বাড়ির স্ত্রী, কারোর বাড়ির বোন, কারোর মা। তো সেটা মানুষ জবাব দিয়েছে। মোস্ট ইন্টেলিজেন্ট টিএমসি লিডার মদন মিত্র। আরে এরকম ইন্টেলিজেন্ট বলো, রঙিন বলো, কি সুন্দর। উনি হচ্ছেন যাত্রা দলের বিবেকের মতন। মাঝে মধ্যেই উনি বিবেকের ভূমিকা অবতীর্ণ হয়ে যান, আবার মাঝে মধ্যে তারা সব ভূমিকা অবতীর্ণ হয়ে যান। একটা সেন্টেন্সে শুভেন্দু অধিকারী। জননেতা, সংবেদনশীল মানুষ, পশ্চিমবঙ্গের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বপ্ন। কেয়া ঘোষ অ্যাগ্রেসিভ না ইমোশনাল, যেটা আমরা টেলিভিশনেও দেখেছি? এটা তো আমার বাড়ির লোককে জিজ্ঞেস করি। আমার টিম থেকে এই প্রশ্নটা করতে বলা হয়েছে যে একটা টেলিভিশনের চ্যানেলে আবেগ প্রবণ হয়ে চোখ থেকে জল বের করার মুহূর্তটা কেমন ছিল সেটা জানতে বলা হয়েছে। যখন 151 সংখ্যাটা দেখলাম, তখন আমার মনে পড়ে গেল অসংখ্য অপমান, এত লড়াই, কতগুলো শাড়ি ছিঁড়েছে জানো পুলিশ, কিভাবে টানতে টানতে নিয়ে গেছে, কিভাবে
নোংরাভাবে ট্রোল, বাড়িতে এসে থ্রেট করা। আর সব থেকে বেশি মনে পড়েছিল আমার ভাই অভিজিৎ, দুলাল, ত্রিলোচন, এদের মুখগুলো। এদের প্রায় এখনও আমার কান্না পাচ্ছে, এখনও কান্না দিচ্ছে। এই 300 জনের প্রাণের বিনিময় আমাদের এই সংখ্যাটা। তো এটা মানে কি করব বলে, তা আনন্দ তো বটেই, কিন্তু এত কিছু মিক্সড ইমোশন ছিল। ওটা হচ্ছে মানে আসল কেয়া, যে পার্টির মানে ইতিহাসটা কোনোদিন ভুলবে না। যারা পার্টির জন্য প্রাণ দিয়েছে তাদের কোনোদিন ভুলবে না। যারা সুখের দিনের পায়রা তারা থাকে না, কিন্তু যারা নিজেদের আত্মবলিদান দিয়ে আজকে দলটাকে ক্ষমতায় এনেছে তাদেরকে যে আমি মনে করতে পেরেছি ওই সময়তেও, আমি গর্বিত। আবেগ নিয়ে আমার একটুও আমি লজ্জিত নই। আমরা সকলেই ইমোশনাল। আজকে তোমার সাথে মানে কথা বলার তারপরে চোখ দুটো দেখার পরে আমার যে গুজবাম্প হচ্ছে না, আমার যে চোখে জল আসেনি তা না। প্রত্যেকটা আজকে অভিজিতের দাদা ফোন করেছিলেন, বিশ্বজিৎ ফোন করেছিল। ও আমার খুব ভালো ছেলে, প্রিয় ছেলে। ওর বলল যে এবারে ও হাইকোর্টে মুভ করেছে যে অভিজিতের খুনের বিষয়, যে প্রাক্তন যে বিধায়ক, সে বিধায়কের বিরুদ্ধে মামলা করবে। এবং আমিও দেখতে চাই যেদিন ওই বিধায়ক জেলে যাবে, অভিজিৎ তার আত্মা হয়তো খানিকটা হলেও শান্তি পাবে। ত্রিলোচন 18 বছর বয়স ছিল ওর পিতা, তার কি দোষ ছিল? তাকে খুন করে ঝুলিয়ে দিল। দুলাল কুমার তার ছেলে যখন শ্রাদ্ধ করছে, তার নাবালক ছেলে, কি দোষ ছিল? খালি বিজেপি করতো বলে এতটা রাজনৈতিক প্রতিহিংসা। আজ ওদের কোথাও একটা যদি পরকাল বলে কিছু থাকে, যদি স্বর্গ বলে কিছু থাকে, তারা উপর থেকে দেখছেন এবং দেখে অন্তত এবারে যদি আত্মার মুক্তির বিষয় থাকে, মুক্তি পেয়েছে, এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ কেয়াদি ফর জয়নিং আস টুডে। আপনাদেরও যদি, দর্শকদের বলছি, যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। নমস্কার।